বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল যারা নিজেদের মুখে মুখে স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, অথচ তারা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য কাজ করেছে। আমি ব্যাখ্যাতে যাব না এই কারণে যে বিএনপি প্রতি হিংসা রাজনীতিতে আমরা বিশ্বাস করি একটি আদর্শে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, এবং যে আদর্শ আমাদের শিখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। এবং কে ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান? আওয়ামী লীগ বলেছিল একজন অখ্যাত মেজর। সেই অখ্যাত মেজর যখন সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গেলেন, তখন আওয়ামী লীগ সেটাকে গ্রহণ করতে সাহস করে। সেটাই ছিল আওয়ামী লীগের সমস্যা। এবং যারা আওয়ামী লীগের সেই তথাকথিত সহযোগীরা, যারা তাদের সেই মিশনে ব্যর্থ হয়েছিল, তখনও কিন্তু তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাস রাখতে পারেনি। এটাই হচ্ছে মূল সমস্যা। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকবে না। আমি আজকে আবেদন করব, যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করছে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না। আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন। আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালোবাসতে শিখুন। এবং যদি সেটা হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে না। দেখুন, একটি সত্য কথা বলি, যে পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব মানুষকে একইভাবে চিন্তা করবে সেটা নয়, মানুষ ভিন্নভাবে চিন্তা করবে, এবং সেটাই তো গণতন্ত্রের। আমি এখানে বলতে আসিনি যে সবাই বিএনপির আদর্শে বিশ্বাস করবে। আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে এই, যে আপনারা সবাই বাংলাদেশের আদর্শে বিশ্বাস, যদি আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি আপনারা বাংলাদেশী হয়ে থাকেন, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করেন। আপনাদের ভিন্ন মত থাকবে, আমাদের ভিন্ন মত থাকবে, আমরা আলোচনা করব, আমরা ডিবেট করব, এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন, আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারিত। যদি আমরা এই সত্যে বিশ্বাস করি, তাহলে বাংলাদেশে কোনো সমস্যা থাকতে পারে, আমি সেটা মনে করি। কেন মনে করি না? দেখুন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি আদর্শের ভিত্তিতে। প্রথম আদর্শ ছিল গণতন্ত্র। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 54 বছর পরে এসেও সেই সত্য কিন্তু পুনরায় প্রমাণিত হচ্ছে। দুই, আমরা বিশ্বাস করেছিলাম যে তৎকালীন, এখনকার বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, সেখানে 12 কোটির মতো জনসংখ্যা ছিল তখন, আজকে 18 কোটি, বা তখন 7 কোটির মতো মানুষ ছিল, আজকে 18 কোটি। সেই মানুষের মধ্যে যে অর্থনৈতিক ভেদাভেদ, সেই অর্থনৈতিক ভেদাভেদ দূর করে দরিদ্র, সুবিধা বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা ছিল দ্বিতীয় কারণ, যে কারণে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। কাজে আজকে আমরা যদি সেই দুই আদর্শ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেই দুই আদর্শে ফিরে আসতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো ভেদাভেদ থাকতে পারে না। আজকে যে বিষয়টি
এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা বিগত কয়েকদিনে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ দেখেছেন, আমি সে সম্বন্ধে কিছু বলার ভাষা আমার জানা নেই। আমার বলার ভাষা জানা নেই এই কারণে যে আমি সেই ঘটনার নিন্দা করতে পারি, সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারি, সেই ঘটনার যে অযৌক্তিকতা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সে বুঝলাম। আমি শুধু বলবো যে আপনারা সঠিক পথে ফিরে আপনারা সঠিক পথে ফিরে আসুন। যে সঠিক পথ বাংলাদেশকে বিশ্বের বুকে একটি গৌরবময় দেশ হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে, যেটা একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বিএনপির কথা ভাবুন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল প্রতিষ্ঠা করেছিলেন অন্য কেউ নয়, যিনি 1971-এর কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী নিরীহ বাংলাদেশের মানুষের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন যিনি প্রতিবাদ করেছিলেন, যিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষক। এবং একটু আগে আপনারা শুনেছেন, আজকের অত্যন্ত চমৎকার বক্তা প্রত্যেকে বলেছেন, জয়নাল আবেদিন সাহেব বলেছেন, আমাদের উলফাত সাহেব বলেছেন, আমাদের হাবিব সাহেব বলেছেন, আরো প্রত্যেকেই বলেছেন। আপনারা দেখেছেন কিভাবে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। তিনি তো ঘোষণা দিয়ে সীমান্ত অতিক্রম করে কলকাতার সুযোগ সুবিধা আরামে থাকতে পারতেন। তিনি কি দেখেছিলেন? উনি তো সেটা করেননি। কারা করেছিল আমি সেই বিস্তৃত ব্যাখ্যায় যাব না, কারণ আমি কারো সমালোচনা করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু সম্মুখ সমরে যুদ্ধ করেননি, তিনি যে জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, সেই যুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল। সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি দিয়েছে। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ করি। গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না। বিগত 15 বছর চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন, কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কেননা মিথ্যা কোনোদিন সত্যকে ঢাকতে পারে। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে আসি। যে ঘটনার কারণে আজকে আমরা এই আলোচনা প্রতিবাদ সভার আয়োজন করেছি, মুক্তিযুদ্ধ দল প্রতিবাদ সভার আয়োজন করেছে, তারা রাজপথে গিয়ে উশৃঙ্খল আচরণ করে না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সেই শিক্ষা দেন। আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি শান্তিপূর্ণ প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি, সেই কটু ভাষা আমরা ব্যবহার করব। আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটাতেও আমরা বিশ্বাস। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি।
কাজে যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার, আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা 2024-এর জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি করছি। আমরা সেটাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। যারা জীবন দিয়েছে আজকে থেকে 1 বছর আগে, যারা আহত হয়েছে, যাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা তাদের কথা স্মরণ করি এবং আমরা সেই তাদের যে অবদান, সেই অবদান স্বীকার করার জন্য আমরা 36 দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করছি। আমি এই কথাই আজকে এখানে বলবো যে আজকে এই যে একটি ক্রান্তিকালের ভেতর দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আজকে থেকে 1 বছর আগে 5ই আগস্ট যেদিন এই দেশে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই দিন বাংলাদেশের ছাত্র জনতার যে বিজয় হয়েছিল, সেই বিজয় শুধু 2024-এর 5ই আগস্টে বন্দী করে রাখতে হবে। সেই বিজয়কে সুসংহত করতে হবে। সেই বিজয়ের সুফল বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা কি অগ্রগতি দেখেছি? আমরা এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন প্রায় দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি অর্জন করেছে বিগত 1 বছরে তা বিশ্লেষণ করতে হবে। তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে। তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাটি কি? একটি মাত্র প্রত্যাশা, তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে। এর বাইরে আর কোনো সত্য নেই। আজকে আমাদের দেখতে হবে যে আমরা সেই পথে কত দূর অগ্রসর হতে পেরেছি। আজকে যে ঘটনা প্রবাহ আমরা বিগত কয়েকদিনে বাংলাদেশে, ঢাকায় এবং সারা বাংলাদেশে দেখেছি, সেই ঘটনা প্রবাহ কি সত্যিকার মানুষের সৃষ্ট ঘটনা প্রবাহ, নাকি সেটি উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোন পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্বে অন্য কোথাও জানা নেই। আর যদি কেউ বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা অন্য কোনো পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে তারা আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে কাজে আজকে এই কথাগুলো আমাদের সকলের কাছে স্পষ্ট হতে হবে। এদেশে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিগত কয়েকদিনে আমরা দেখেছি, সেই ঘটনার মূলে কোন রহস্য রয়েছে, সেই রহস্য আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে উন্মোচিত করতে হবে। এবং তাই আমি আজকে বক্তব্য দীর্ঘ করব না। আমরা শান্তির পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা সুস্থ রাজনীতিতে বিশ্বাসী।
বিশ্বাস। বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যেসব কথা, বাক্য, কটুবাক্য, সেগুলো বাংলাদেশের মানুষ চিরদিন প্রত্যাখ্যান করে এসেছে। সেই সব কথাবার্তা, ভাষা আজকে বাংলাদেশে প্রকাশ্যে যারা নিয়ে আসে, তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে তারা ধ্বংস করতে চায়। আজকে তো আমরা এই দেশে বড় হয়েছি, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশের প্রকাশ্যে এ ধরনের শব্দ, কথা, বার্তা, কটুবাক্য এগুলো কেউ কখনো প্রকাশ্যে বলে? আপনাদের দীর্ঘ জীবন, আজকে 50, 60, 70, 80 বছরের যারা মুক্তিযোদ্ধা তারা এখানে রয়েছে, তারা বলুন। তাহলে এই উদ্দেশ্যমূলক ভাবে বাংলাদেশের যে ইমেজ, সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড আমরা বিগত কয়েকদিন দেখি, এটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে। এই জন্য কারা দেয় তাদের চিহ্নিত করতে হবে। আমি বলি না যে তাদের শাস্তি দেব, একথা আমি কখনো বলি না, শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই, কিন্তু আমরা কথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়ায়। বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, গণতান্ত্রিক পথে পরিচালিত হওয়ার জন্য আপনারা আপনাদের যার যার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন। নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে আমরা কোনোদিন যাব না। যারা এখানে উপস্থিত আছেন, আজকে এই আলোচনা সভা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা একটি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। দেখুন, আমি খোলাখুলি ভাবে বলছি, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্মের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে পৃথিবীতে এ ধরনের একটি মুক্তিযুদ্ধের, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে পৃথিবীতে কিন্তু খুব অনেক বেশি দেশ স্বাধীন হয়। কাজে সেই দিক থেকে আমরা নিজেদের গৌরবান্বিত এবং সেই গৌরবের অংশীদার হচ্ছে যারা সম্মুখ সমরে, যারা মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন, তারাই কিন্তু এই গৌরবের সত্যিকার ভাগিদার। আমি যে কথাটি বলতে এসেছি, এই মুক্তিযোদ্ধা হবার সৌভাগ্য এটাও কিন্তু সকলের হয়। পৃথিবীর একটি নির্দিষ্ট সময়ে এমন একটি সময় আসে, সেই সময় যারা বেঁচে ছিলেন, যারা যৌবনী ছিলেন, যারা যুদ্ধ করার সামর্থ্য ছিলেন, তারাই কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছে। আজকের যে নতুন সমাজের কথা বলি, তারা মুক্তিযোদ্ধা কোনোদিন হতে পারবে না। আমি তাদের ধন্যবাদ জানাই, বিগত 2024 সালে তারা দেশের স্বৈরাচার উৎখাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র জনতা সেটার অংশীদার হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের অংশীদার কিন্তু অন্য কেউ। আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বলতে পারি, আমি কিন্তু সে সময় লন্ডনে একজন ছাত্র হিসেবে ছিলাম। আপনারা অনেকে জানেন, কেউ কেউ জানেন। আমাদের কষ্ট হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি। আমি আমার পাসপোর্ট হারিয়েছি, আমার স্কলারশিপ হারিয়েছি, আমি বিলাতের রাজপথে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ করেছি, কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারি, কেননা আমি কিন্তু প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই তখন আমি দেশে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে এই গৌরবের অধিকারী আপনারা আজকে যারা এই কক্ষে আছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদের প্রতি আমি আবেদন জানাই যে আপনারা এই দেশের যে কোটি কোটি মানুষ যারা নতুন প্রজন্ম বলে নিজেদের বলে, আমি জানি না নতুন প্রজন্ম বয়স দিয়ে নির্ধারিত হয় কিনা। যদি না মাথায় নতুন চিন্তাধারা থাকে তাহলে তারা কোনোদিন নতুন প্রজন্ম হতে পারে। আজকে আপনারা বৃদ্ধ হয়ে আপনারা যে নতুন চিন্তা করেছিলেন, এক সময় আপনারা বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, সেই জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, আপনারা কিন্তু আসলে আজকে আপনারাই নতুন প্রজন্ম, এটা আমি বিশ্বাস করি। এবং আমি এই অনুরোধ আপনাদের করব যে আজকের নতুন প্রজন্মকে আপনারা সঠিক
দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশ যাতে সত্যিকার বাংলাদেশের যে আদর্শ এই দেশ আপনারা সৃষ্টি করেছিলেন সেই আদর্শ যেন অব্যাহত থাকে, এখান থেকে কেউ যেন ভুল পথে পরিচালিত না হয়, কেউ যেন এই দেশকে ভুল পথে পরিচালিত করতে না পারে। ভিন্ন মতামত থাকবে, কিন্তু এই বাংলাদেশের যে আদর্শ সেই আদর্শকে কিন্তু যারা বিশ্বাস করে না তারা বাংলাদেশে না থাকতে চায়, বাংলাদেশ চলে যাক, কোনো বাধা নেই। কিন্তু বাংলাদেশের ভেতরে থেকে বাংলাদেশ সৃষ্টির যে আদর্শ সেই আদর্শের যারা বিরোধিতা করে তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশ কোনোদিন একসঙ্গে মিলেমিশে থাকে। বিগত 1 বছর আগে জুলাই আগস্টের যে আন্দোলন, 8ই আগস্ট যেদিন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেদিন আমি যখন বঙ্গভবনের ভেতরে শপথ অনুষ্ঠানে যখন রাষ্ট্রদূতরা এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে আজকে তো তোমাদের বিজয় সফল হয়েছে, আজকে তো তোমরা খুব আনন্দিত, স্বৈরাচার বিদায় হয়েছে। আমি উত্তরে বলেছিলাম যে আজকের দিনটি কিন্তু আমাদের সংগ্রামের মাত্র প্রথম ধাপ। আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার অর্থ এটা নয় যে আমাদের বিজয় সম্পূর্ণ অর্জিত হয়েছে। তারা অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই কথা? আমি তাদের উত্তর দিয়েছিলাম যে অন্তত পক্ষে আরো 2টি ধাপ বাকি আছে আমি দেখতে পাচ্ছি। প্রথম ধাপটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত। আজকে 1 বছর পরেও কিন্তু সেই দ্বিতীয় ধাপটি আমরা অতিক্রম করতে পারিনি। এবং 3, যে একটি সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হওয়া, যে সংসদ বিগত 3টি নির্বাচনে গঠিত হতে পারেনি। এবং এই নতুন প্রজন্মের কথা তোমরা বলো যে নতুন প্রজন্ম কোনোদিন ভোট দিতে পারেনি, তারা যদি ভোট দিতে পারে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল একটি সংসদ যদি গঠিত হয়, তাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে গঠিত হওয়া এবং গণতান্ত্রিক সিস্টেম বাংলাদেশে ফিরে আনা, এটা হচ্ছে 3 নম্বর চ্যালেঞ্জ। এবং এটা যেদিন সম্পন্ন হবে আমি বলবো যে আমাদের এই বর্তমান 2024-এর সংগ্রাম আমাদের সফল হবে। সেই সংগ্রাম কিন্তু 2024-এর নয়, আমরা বিগত 15 বছর ধরে যে সংগ্রাম করে এসেছিলাম 2024 ছিল তার চূড়ান্ত পর্যায়ে। এটা বুঝতে হবে, একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের বিনিময়ে, জেলে যাওয়ার বিনিময়ে, অত্যাচার নির্যাতনের বিনিময়ে আমরা সৃষ্টি করেছিলাম। সেখানে ছাত্ররা এসে, আমি তাদের ধন্যবাদ জানাই, তারা সঠিক সময়ে একটি স্ফুলিঙ্গ তারা সৃষ্টি করেছিল দেশলাইয়ের কাঠিতে, এবং সেই স্ফুলিঙ্গ সেটা সম্পূর্ণভাবে সরকারকে গ্রাস করে তাদের পালিয়ে যেত। 24-এর আন্দোলনের এই সঠিক যে বিশ্লেষণ সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে। সেই গৌরব কিন্তু কারণ একা নয়, সেই গৌরব বাংলাদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষ। আসুন আমরা সেই ঠিক একই আদর্শে সবাই মিলেমিশে, একই আদর্শে, একই আন্দোলন, প্রতিবাদ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা সংগঠিত করব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে যাব, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার করেছিলেন। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষদের উপহার দিয়েছিলেন। দ্বিতীয়ত, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার করেছিলেন, তিনি 1980 দশকে স্বৈরাচারী সামরিক সরকারকে বিদায় দিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবং তৃতীয়ত, যেটা আমাদের বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যেটা বিগত 15 বছর ধরে তিনি যেটা করেছেন, যে এই দেশের মানুষকে সংগঠিত করে পুনরায় নতুন প্রজন্মকে সংগঠিত করে তিনি এই দেশে একটি পরিবেশ সৃষ্টি করেছেন, যে পরিবেশের মাধ্যমে একটি বিপ্লব সৃষ্টি হয়েছে। বিপ্লবের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিদায় দিতে বাধ্য হয়েছে। কাজে আজকে তাদের সম্বন্ধে কোনো ধরনের
কোনো কটুবাক্য কটু কথা যারা উচ্চারণ করে, আমি একটি কথা বলে শেষ করব, তারা বাংলাদেশকে ভালোবাসে।